সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। আজকের পার্টটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ঠিক সকাল 5টা। আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। সাথে থাকো, আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আমার ভিডিওটি তোমাদের পছন্দ হলে তোমরা চাইলে তোমার ফ্যামিলি মেম্বার্স অথবা তোমার বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ব্লগ। তো দেখলেই সকালে ঘুম থেকে উঠেছি 5টার সময়, উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর কিন্তু চলে এসেছিলাম ঘরের কাজটা আগে সেরে নিতে। আর বাইরের কাজটা কিন্তু এখনো শুরু করিনি, ওটা কিন্তু ঘরের কাজটা সেরে নেওয়ার পরে শুরু করব। আজকের কাজটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবেই করছি, কারণ প্রতিদিন আমি আগে বাইরের কাজ করি তারপর কিন্তু ঘরের কাজটা সামলাই। আর আজকে কিন্তু আগে ঘরের কাজটা করে নিয়ে তারপর বাইরের কাজ করে নিয়ে একদম কিন্তু স্নান করে উঠে পড়বো, এই একটা প্ল্যান মাফিক কাজটা শুরু করেছি। আর ঘরে এসে প্রথমেই বিছানাটা টান টান করে পরিপাটি করে পরিষ্কার করে পেতে নিয়েছি। তারপর কিন্তু ঘরের মধ্যে এই যে দেখো, এই যে আলমারিগুলো আছে, একটু জানলা দরজা টিভির কাজটা, এইদিকের যে ছোট শোকেস আলমারিটা, এগুলো যেগুলো আর কি ঘরের মধ্যে আছে। আমার ঘরে খুব কিন্তু দামি দামি আসবাব নেই, যেটুকু আছে সেটুকু আমার পক্ষে যথেষ্ট। আমি এটাকেই মনে করি আমার অনেক কিছু, মানে এই যতটুকু আছে সেটা নিয়েই আমি ভাবি এগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক কিছু। তো এগুলোকেই আর কি গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর এই যে দেখো জানলা দরজাটা ভালো করে মুছে দিলাম। কি বলতো, জানলার পাল্লা, দরজার পাল্লা, এগুলো যদি মানে প্রত্যেক দিন যদি একটু করে হালকা হাতে মুছে দেওয়া যায়, প্রত্যেক দিন সময় না পেলেও সপ্তাহে 2 দিন কি 3 দিন করে যদি জানলা দরজাগুলো একটু ভালো করে পরিষ্কার পরিপাটি করে মুছে দেওয়া যায়, তাহলে কিন্তু ঘর দরের জানলা দরজাও কিন্তু ঘরের সাথে সাথে কিন্তু পরিষ্কার ঝকঝকে থাকে। এইদিকে ঘরের কাজটা কিন্তু মিটে গেছে। এখন চলে এসেছি সামনের দিকটা, মানে সামনের এই ফ্রন্টটা, সোফাটাকে প্রত্যেক দিন কিন্তু, শুধু প্রত্যেক দিন নয় বলো, এক এক দিনে কতবার করে, মানে 3বার 4বার তো হয়েই যায় সোফাটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখার, কারণ সোফাটা বারের জন্য দেখি না এলোমেলো হয়ে যায়। আর এখন দেখো চলে এসেছি এই ঘরে, কারণ মন ঘুম থেকে উঠে পড়েছে, এবার কিন্তু এই ঘরটা এসেও পড়তে বসবে। আর কি বলতো, একবার যদি ওই এলোমেলো বিছানার উপরে পড়তে বসে যায় আর কিন্তু ও নামতে চায় না, যতক্ষণ না পর্যন্ত সেই স্কুল না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিছানাটা ওভাবে পড়েই থাকবে। তাই যখন দেখলাম ও ঘুম থেকে উঠে ওদিকে ব্রাশ ট্রাশ করতে গেছে, তখন কিন্তু আমি এসেই আগেই বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিলাম। বইয়ের র্যাকটা একটু ঠিকঠাক করে পরিপাটি করে গুছিয়ে রাখলাম। কি বলতো, এখন ওই খাতা টেনে বার করছে, বই টেনে বার করছে, বড্ড অগোছালো করে ফেলেছে। আর ওকে যে বলবো বইয়ের র্যাকটা গোছাতে, সেখানে কিছুটা সময় চলে যাবে, সে কারণে আর ওকে বলছিও না। যতটা পারছি আমি আর কি বইয়ের র্যাকটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে কি বলতো, এখন যেহেতু বড় হয়ে গেছে না, তাই বইয়ের র্যাকটা ও নিজের মতো করে গুছিয়ে রাখলে আমার মনে হয় সেটাই ভালো হয়। কারণ আমি তো অতটা বুঝতে পারি না যে কোন সময় কোন বইটা ওর লাগবে। আমি হয়তো যেটা এক্ষুনি প্রয়োজন সেটা হয়তো সবার শেষে রেখে দিই। তো ও যদি নিজে নিজে গোছায় তাহলে ও নিজের মনের মতো করে গুছিয়ে নিতে পারবে। মানে যে বইটা আজকে হয়তো লাগবে বা এক্ষুনি লাগবে সেটা হয়তো উপরের দিকে রাখলো, মানে এইভাবে আর কি নিজের সুবিধা মতো। তো সে কারণেই বলি, তুই নিজের বইয়ের র্যাকটা নিজের মতো করে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখ। তো এখন পরীক্ষা চলছে, কি করব ওকে আর বলতে পারছি না, তাই এইদিকের একটু বইয়ের র্যাকটা ঝাড়া মোছা করে পরিষ্কার করে গুছিয়ে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে দিয়ে এখন দেখো চলে গিয়েছিলাম উপরের ঘরে। উপরের ঘরটা ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে মুছে নিচে চলে এসেছি। নিচে চলে এসে কিন্তু নিচের ঘরগুলোও ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর বললাম না যে আমার ঘরের কাজ মানে করতে করতে বাইরের কাজে তারপর যাব। তো দেখো এদিকে দুয়ারে জলটা দেওয়া হয়নি, আর মনের বাপি বেরোবে করছিল, তো সে কারণে ভাবলাম যে আগে জলটা দিয়ে নিই, কারণ ও যদি বেরোয় তখন আবার দুয়ারে এসে তাড়াতাড়ি করে জলটা দিতে হবে। তাই আগে ভাগে জলটা দিয়ে নিলাম, কারণ আজকে ঘুম থেকে উঠেই কিন্তু কাজের ধরনটা আমি আর কি অন্যরকম করে শুরু করেছি। যেহেতু ভেবেছি যে আজকে একদম আর রান্না বসাবো না, একদম স্নান টান করেই তারপরেই রান্না বসাবো, কারণ রান্না বসিয়ে স্নান করতে গেলে আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে। তারপরে না মনে আবার পরীক্ষা ফেলেছে অনেকটা দুপুরবেলা থেকে, মানে দুপুর 2টো থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আর পরীক্ষাটা চলবে ধরো 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 15 মিনিট, ওই 3:15 নাগাদ করে হয়তো পরীক্ষাটা শেষ হবে। তো এবার বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 3:45 তো হয়েই যাবে, 3:45 বা 4টেও বেজে যেতে পারে।
তো কি বলতো, আসার সময় বন্ধু বান্ধবীদের সাথে একসাথেই ফিরবে, আর যাওয়ার সময় কিন্তু আমাকে দিয়ে আসতে হবে, কারণ ওই 1টা-1:30টা নাগাদ কিন্তু রাস্তা বেশ ভালো ফাঁকা হয়ে যায়। আর কি বলতো, এখন যা দিনকাল না, মেয়েটাকে একা একা ছাড়তে সত্যি বলছি ভরসা পাই না। আর যেহেতু আজকে প্রথম পরীক্ষা, তাই ভাবছি একটু এগিয়ে দিয়ে আসাটাই ভালো। তো সে কারণে নিয়ে বেরোতে হবে, তো সেই কারণে এই কাজের ধরনটা ওই জন্য একটু অন্যরকম করেছি। ঘরদোর তো দেখলে পরিপাটি করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছামুছি করে নিয়ে বাইরের কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর দেখেছো আকাশটার অবস্থা, একবার রোদ উঠছে, একবার কিন্তু মেঘলা করছে, আর তেমন কিন্তু গরম হচ্ছে জানো তো। কাজ করতে করতে একদম ঘেমে নিয়ে যাচ্ছি, মানে শুধু আমার নয়, প্রত্যেকের কিন্তু এই গরমটাতে কেমন একটা কষ্ট হচ্ছে। কি বলতো, বৃষ্টির মধ্যেও দেখবে একটা গরম হয়, কেমন একটা বৃষ্টি হতে হতে বন্ধ হয়ে যাওয়ার পর সে যে কেমন একটা দমকা গরম, মানে সেটা একদম মানে সহ্য করা যায় না জানো তো। সেই গরমটা কিন্তু এখন এই সময়টা করে না, এখন সেই ওই দম বন্ধ করার মতো যেন একটা গরম হচ্ছে। আর এদিকে দেখো আর চলে এসেছি স্নানটা করে। এখন যেহেতু পুজোটা করছি না, মা করে দিচ্ছেন পুজোটা, তাই ঠাকুর প্রণাম সেরে নিজে চলে এসে করে নিয়েছিলাম প্রথমে বেগুন ভাজা। আর এই যে সবজিপাতিগুলো দেখছি, এগুলো কিন্তু আগের দিন রাত্রে কিন্তু আমি সমস্তটা কেটে জোগাড় করে রেখেছিলাম, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি করে শেষ করতে পারি। তোমরা আমার আগের দিনের ভিডিওতে দেখবে আমি সমস্তটা কেটে গুছিয়ে ভালোভাবে ধুয়ে কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর সে কারণে না তাড়াতাড়ি করে স্নান করার পর ঠাকুর প্রণাম সেরে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিলাম। আর প্রথমে তো দেখলেই বেগুন ভাজা করে নিয়েছিলাম, মেয়ের জন্য একটু হালকা তরকারি করলাম, একটু ওই চিচিঙ্গে একটু পটল এইটা দিয়ে একটা চচ্চড়ি মতো করলাম। আর সাথে করে নিচ্ছি রুটি, এটা হচ্ছে জলখাবারের মানে আর কি খাবার রান্নাবান্না। তো জলখাবার হয়ে যাওয়ার পর কিন্তু দুপুরে রান্নাবান্নাটা শুরু করে দেবো। আর রুটিগুলো দেখেছো কত সুন্দর ফুলছে, একদম সেই টোপরের মতো হয়ে ফুলছে। কি বলতো, আমি না আটা মেখে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিই। আটাটাকে বেশ ভালো করে, আটা মাখার ওপরে জানো তো রুটি হওয়াটা একটু নির্ভর করে। মানে তুমি যত ভালো করে, যত সুন্দর সফট করে তুমি আটা মাখবে, তত সুন্দর নরম তুলতুলে আর সফট আর এরকম ফুলবে প্রত্যেকটা রুটি, এরকমভাবে কিন্তু ফুলবে। তো মাখার ওপরে না রুটিটা নির্ভর করে জানো তো। তো সে কারণে না আটাটা খুব ভালোভাবে মাখতে হয়। আর আটাটা মাখার পর কিন্তু একটু 10 মিনিট মতো রেস্টেও রাখতে হয়, যাতে রুটিটা নরম তুলতুলে হয়। এই জিনিসগুলো না আমিও প্রথম জানতাম না। যখন আগে রুটি করতাম তখন আমারও রুটি ওই একটু শক্ত মতো হয়ে যেত আর কি। তো এগুলো না করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। কি বলতো, আমরা কিন্তু কেউ কাজের দিক থেকে একদম 100% পারফেক্ট কখনোই হই না। একই কাজ বারবার করতে 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 কিন্তু আমাদের কাজের মধ্যে একটা পারফেকশন আস্তে আস্তে চলেই আসে। আর কি বলতো, আমাদের হাউস ওয়াইফদের যে প্রত্যেকটা কাজেই পারফেক্ট হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই যে আমরা কাজটা আমাদের মতো করে চেষ্টা করে করছি, এটাই কিন্তু অনেক। দেখবে আস্তে আস্তে কিন্তু সেই কাজটা মানে সুন্দর হতে বাধ্য। এই যে বললাম কিছুক্ষণ আগেই, যে কাজ করতে করতে কিন্তু একই কাজ বারবার করতে করতে কিন্তু তার মধ্যে একটা পারফেকশন চলেই আসে। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো রান্না করতে একটু ওস্তাদ, কেউ বা হয়তো ঘর গোছাতে ভালো পারে, কেউ বা হয়তো বাইরের কাজটা খুব ভালোভাবে করতে পারে, কেউ বা হয়তো গুছিয়ে সংসার করতে পারে, কেউ বা হয়তো গানটা ভালো পারে, কেউ বা হয়তো হাতের কাজ মানে সেলাই বোনাই এই সমস্ত ভালো পারে, কেউ বা হয়তো ছবি আঁকতে দারুণ পারে, আর কেউ বা হয়তো মেকআপ টেকআপ করতে, নিজেকে সাজাতে, অন্যদের সাজাতে খুব ভালো পারে। তো সৃষ্টিকর্তা না আমাদের প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কারোর মধ্যে কিন্তু সব রকম গুণ থাকবে এটা কিন্তু সম্ভব নয়। ঈশ্বর আমাদের প্রত্যেককে আলাদা আলাদা মানুষ যেমন বানিয়েছেন, তেমন কিন্তু আমাদের মধ্যে আলাদা আলাদা গুণগুলোও দিয়ে পাঠিয়েছেন। তাই অমুক মানুষটা এই কাজটা ভালো পারে বলে আমাকেও মানে ওই কাজটাই করতে হবে বা ওই কাজটাই তার মতো পারফেক্টভাবে করতে হবে এমন কোনো কথা নেই। আমি যেটা ভালো পারি সেটাকেই আমি ভালো সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব, এটাই হচ্ছে আমার লক্ষ্য। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখলে একটু বড়ি ভেজে তুলে নিয়েছিলাম, আর একটু উচ্ছে আগের দিন রাতেই সমস্ত আনাজপাতিটা বললাম কেটে রেখে দিয়েছিলাম, তো একটু উচ্ছে ভালোভাবে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখন কিন্তু কড়াইয়ে ওই উচ্ছে ভাজা তেলের মধ্যেই কিন্তু একটু পাঁচফোড়ন দিয়ে আর এই যে সবজিগুলো মানে আলু বেগুন এই সমস্তটা দিয়ে, আর এর মধ্যে জানো তো সজনা ডাঁটা দিলে কিন্তু এর টেস্ট আরও মানে দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু যেহেতু সজনা ডাঁটা নেই তাই আলু বেগুন দিয়েই করলাম।
আলু বেগুন এই সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে তো দেখলেই একদম ওই বেসিক মশলা যেগুলো থাকে আর কি, লঙ্কা হলুদ নুন আর একটু মিষ্টি দিয়েছিলাম সেটা নামানোর আগে। তো সেটা দিয়েই আর কি হালকা জল দিয়ে একটু কষিয়ে আর চাপা দিয়ে দিয়েছিলাম। আলুটা গলে যাওয়ার পর কিন্তু ওই ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে নিলাম, আর বড়িটা তো তখন দিয়েই দিয়েছিলাম যাতে বড়িটা নরম হয়ে যায়। তো একদিকে হচ্ছে তরকারি, তেতো তরকারি, আর একদিকে হচ্ছে ভাতটাও মোটামুটি হয়ে এসেছে, ভাতটাকে নামাতে হবে। ভাতটা দেখেই বোঝা যাচ্ছে জানো তো, এই যে বললাম মানে করতে করতে না আমরা বুঝতেই পেরে যাই, হয়তো ভাতটাকে আমি নেড়ে দেখলাম তাই, কিন্তু যদি নাও নেড়ে দেখতাম তাহলে কিন্তু ওই যে ভাতটা হয়ে গেছে তার যে একটা বলক, ভাতটা হচ্ছে প্রথমে ফুটছে তার বলক একরকম হয়, ভাতটা হয়ে যাওয়ার পরে কিন্তু তার বলকটা আর এক রকম হয়। তো আমার মা জানো তো আগে ভাত দেখে বলে দিত যে ভাতটা এবার নামাতে হবে, তখন অত বুঝতে পারতাম না, যে দেখলো হাতে করে দেখলেও না যে মা যে ভাতটা হয়েছে কিনা, হট করে দেখতাম নামিয়ে দিত। তো এখন বুঝি মা কীভাবে বুঝতে পারতেন তখন। তো ওই বলকটা দেখে বোঝা যায় যে ভাতটা হয়ে গেছে, এবার নামাতে হবে। তো এগুলোই করতে 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 না আস্তে আস্তে সমস্তটা শিখে নেওয়া যায়, সমস্তটা অভ্যাস হয়ে যায়। এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, আর বললাম ওই গতকাল আর কি তোমাদের সাথে বলছিলাম যে ভাতের যে মাড়টা থাকে বা ফ্যানটা থাকে সেটা দিয়েই আর কি একটু ওই আগের দিনে এনে রাখা লাউ শাকের একটা ডগ আছে, তার সাথে একটু আলু দিয়ে প্রেসারে সিদ্ধ বসাবো। এটা কিন্তু কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন এইসব দিয়ে মাখলে দারুণ লাগে প্রথম পাতের ভাতে খেতে। আর এদিকে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি একটু সয়াবিন আলুর তরকারি। দেখলেই তো সয়াবিন, এই সয়া চাঙ্ক ওগুলো জানো তো, ছোট্ট ছোট্ট যেগুলো হয়, তো ওগুলো না ওই তরকারির মধ্যে দেওয়ার জন্য, মানে ঘুগনিতে তারপর ধরো অন্য কিছু তরকারি করছি তার মধ্যে দিয়ে খাওয়ার জন্য এনেছে, তো ওটা দিয়েই আজকে আর কি সয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি। তো সয়াবিনটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে যেমন হয় আর কি, আমরা কিন্তু সয়াবিন আলুর তরকারি প্রত্যেকেই জানি করতে। তো আজকে কিন্তু আমি যেহেতু নিরামিষ করছি তাই আদা জিরে টমেটো পেস্ট এটা দিয়েই করে নিচ্ছি আর কি। তো নামানোর আগে হালকা একটু গরম মশলা দিয়ে নেবো, আর একটু নুন মিষ্টি তো দিতেই হবে, ওটা কিন্তু স্বাদ অনুসারে। আমি কিন্তু প্রত্যেক তরকারিতে জানো তো স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য হালকা একটু মিষ্টি ব্যবহার করি, একদম সামান্য, যেটা মুখে দিলে কোনো মতেই রান্নাটা মিষ্টি হয়ে যাবে না। অনেকেই ভাবে রান্নার মধ্যে যদি চিনি ব্যবহার করা হয় তাহলে হয়তো রান্নাটা মিষ্টি হয়ে যায়, মানে একদমই খাওয়ার উপযুক্ত হয় না, কখনো নয়। এটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করে। যাই হোক, সকাল থেকে এত রান্না করলাম, মেয়ে কিন্তু খেয়ে স্কুলে গেল দুধ আর ভাত, যাই হোক যেটা খেয়ে ওর পোষায় আর কি। তো দুধ ভাত খাইয়ে রেডি করি ওকে স্কুল পর্যন্ত ছেড়ে দিয়ে বাড়ি এসে দেখো দুপুরে আমরাও লাঞ্চ করে নিয়েছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে, মানে প্রার্থনার কিছু মুহূর্ত আগে। এখন যেহেতু আমাদের প্রেয়ার টাইম হচ্ছে 5:37 থেকে, তো সেই কারণে একটু মানে আর কি বিকেল বিকেল থাকতেই এখন প্রার্থনাটা শুরু হয়ে যায়। আর এদিকে তো দেখলেই মাঠে কত বাচ্চারা খেলাধুলা করছে। তারপর কিন্তু সময় হয়ে গিয়েছিল, প্রার্থনা করে নিচে চলে এসেছিলাম, এসে দেখো এখন মেখে নিচ্ছি মুড়ি। তো অনেক দিন পর কিন্তু এরকমভাবে মুড়ি মাখছি, আর মানে 2-3 দিন আগেও একবার মেখেছিলাম, তবে আজকের মুড়ি মাখাটা একটু অন্যরকম। আজকে কিন্তু আলু সেদ্ধ দিয়ে একটু মশলা টশলা দিয়ে ওই মুড়ি মশলা টাইপ করে আর কি, ঝালমুড়ি যেটাকে বলে ওইরকম ধরন করে মেখে নিয়েছিলাম। যাই হোক, সন্ধ্যায় ওই ঝালমুড়ি আর চা হচ্ছিল টিফিন, আর এখন হচ্ছে রাতের ডিনারের প্রস্তুতি। তো পনির নিয়েছি, তো সেইটাকে একটু রান্না করব। তো আজকে দেখো এইভাবে না গ্রেট করে নিচ্ছি, আজকে কিন্তু করব পনির পরাঠা যেটাকে বলে। তো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, মেয়ে এমনি পনির খেতে চায় না, কিন্তু পনির পরাঠা খেতে দারুণ ভালোবাসে। একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি দেখছো সাইডে, একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, আর এখন দেখো পনিরটাকে এভাবে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি তেমন আর কিছু মশলা দেবো না, এর মধ্যে দিয়ে নেবো একটু টমেটো সস আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, জাস্ট এই 3টে উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে করে নেবো আর কি। তো এই যে কেচাপটা দিলাম এটাকে এবার ভালোভাবে 3টেকে দিয়েই আর কি মাখিয়ে নেবো। তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারো, মানে হালকা একটু চিনি দিতে পারো, আমি কিন্তু দিই না। অনেকেই আছে এর মধ্যে একটু ভাজা মশলা দিতে পারে, আমি কিন্তু দিই না, কারণ আমার এই নর্মাল টেস্টটাই বেশি বেটার লাগে। এতে একটু ভাজা মশলা অথবা একটু জিরের গুঁড়ো আর একটু হালকা মিষ্টি দিতেও পারো। তো আমি এর মধ্যে কিছুই দিই না, একদম নর্মাল কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, একটু টমেটো কেচাপ দিয়েছি, দিয়ে 3টাকে একসঙ্গে ভালো করে মেখে, ময়দা যেমন লুচি পরোটার মাখা হয় সেরকমই নর্মাল ময়দা মেখে একটা ওই পুর যেমন ভরে আর কি, কড়াইশুঁটির কচুরির যেমন পুর ভরা হয়, বা ছাতু পুর রুটি বলো, বা আলু পুর রুটিতে যেমন পুর ভরা হয়, ঠিক সেম পদ্ধতিতে পুর ভরে ওটাকে আর কি আমি গোল গোল বেলি, গোল ছাড়া অন্যরকম কোনো শেপে আমার
মনে হয় না বেলা যাবে বলে, কারণ কি বলতো পনিরটা যেহেতু ওর মধ্যে আর কি টমেটো কেচাপ পড়ছে, ধনেপাতা পড়ছে, এই সমস্ত দিয়ে না, আর পনিরটা যেহেতু একটু নরম থাকে সেহেতু না বেললে একটু ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি অন্যরকম শেপে বেলিও না, তো গোল গোল করেই বেলে আর ভালোভাবে তেল দিয়ে ভাজবো। মনের বাপিকেও করে দিয়েছিলাম একদম হালকা তেল ব্রাশ করে, আর আমাদেরটা মোটামুটি নর্মালভাবে যেমন পরোটা ভাজে ওইভাবে ভেজেছিলাম। তো মেয়ে অন্যভাবে পনির না খেলেও এই পনির পরাঠা খেতে কিন্তু দারুণ ভালোবাসে। ও এর সাথে আর কিচ্ছু নেয় না, শুধু নেবে একটু টমেটো কেচাপ, ব্যাস। আর এর সাথে সত্যি বলছি এই পনির পরোটাটা এত ভালো খেতে হয়, এত দুর্দান্ত খেতে হয়, নিরামিষের দিনে তোমরা ট্রাই করতে পারো একবার। কোনো রকম তরকারি এর সাথে কিচ্ছু ভালো লাগবে না, জাস্ট একটু কেচাপ নিয়ে নেবে, বা না নিলেও তুমি শুধুই খেয়ে নিতে পারবে, এত ভালো খেতে লাগে। তো দেখো ওইদিকে তো সমস্তটা রেডি করে নিয়েছিলাম, তারপর পরোটাটা বেলে আর একটু চাটুর মধ্যে আর কি তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে এবার পরোটাগুলো একটা একটা করে দিয়ে ভালোভাবে তেল দিয়ে বেশ ছাকা করে আর কি মানে বেশ আর কি ক্রিসমি করে ভেজে নিয়েছিলাম, যাতে খেতে মানে ভালো লাগে। আর এদিকে দেখো আমার ভাজাটা কমপ্লিট, এবার কিন্তু পাতে দিয়ে নেবো, আর পাতে দিয়ে কিন্তু গরম গরম দুর্দান্ত লাগে খেতে। আর এটা কি বলতো আমাদের না মাঝে মধ্যে আগে করতাম, যে নিরামিষের দিনে একটু হালকা করে পনির পরোটা আর হচ্ছে তোমার সাথে কেচাপ থাকতো, ব্যাস আর কিচ্ছু লাগতো না, সাথে যদি মিষ্টি নেওয়ার হয় তো নেওয়া যেতেই পারে। তো দেখো আমার পনির পরোটা একদম কিন্তু রেডি খাওয়ার জন্য। তো চলো মেয়েটাকেও খেতে দিয়ে দিই, আর আমরাও কিন্তু আজকে রাতের ডিনার কমপ্লিট করে নিই। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, সাথে একটু মিষ্টি নেওয়া হয়েছিল, এই ছোট ছোট যে মিষ্টিগুলো থাকে আর কি, বটফল বলো বা নিকুতি বলো, যাই বলো না কেন, মিষ্টিটা খেতে বেশ ভালো লাগে রাতের রুটির সাথে। তো চলো আজকে আমরা রাতে ডিনার করতে থাকি, আর আজকের ভিডিও কিন্তু এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।